ক্ষমতাসীন আওয়ামী সরকার আজ রাষ্ট্রঘাতী ও প্রাণঘাতী সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্র জনতা হত্যার দায় নিয়ে অতি দ্রুত পদত্যাগ করে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরে দেওয়ার আহ্বান জানান তিনি। হঠাৎ কেন শিক্ষার্থীদের পক্ষ নিলেন সেনাপ্রধান? দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে, যে দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি দ্রুত পদত্যাগ করুন বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশ জনগণ আপনাকে আর চায় না। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধান বাংলাদেশ সময় ৩রা আগস্ট ২০২৪ দুপুর ১:৩০ সময় একটা সভা ডেকেছেন সেনা অফিসারদের জন্য। সেনাবাহিনী এমনই এক সশস্ত্র বাহিনী যাদের উপর জনগণের সর্বশেষ আস্থা এবং ভরসা থাকে, এবং আমরা মিয়ানমার সহ বিভিন্ন দেশে কিন্তু দেখেছি যখন পুরো দেশে অবস্থা খুবই ভয়াবহ হয়েছে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, তখনই কিন্তু সেনাবাহিনী তারা ক্ষমতাকে তাদের হাতে নিয়ে তারা যেভাবে হোক পরিস্থিতিকে শান্ত করেছে বা পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছে। বাংলাদেশে এই যে চলমান কোটা সংস্কার আন্দোলন, এটা যদিও কোটা সংস্কার আন্দোলনকে ঘিরেই আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা কিন্তু কোটা সংস্কার আন্দোলন আর নাই। বর্তমানে কিন্তু এই আন্দোলন পুরো সরকার বিরোধী এক আন্দোলনে পরিণত হয়েছে, কারণ ছাত্রছাত্রীদের সাথে তাদের অভিভাবক, শিক্ষার্থী বা সমস্ত স্তরের জনগণ তারা কিন্তু এই আন্দোলনে এখন ঝাঁপিয়ে পড়েছে। সে কারণেই এবার চলমান আন্দোলনকে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাইল সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জরুরিভাবে গোপন বৈঠকের ডাক দিয়েছে, এবং সেই বৈঠকেই মূলত এই সিদ্ধান্তগুলো তাদের হয়েছে। কারণ গোটা দেশব্যাপী বর্তমানেও কিন্তু সব জায়গায় কম বেশি আন্দোলন সংগ্রাম চলতেছে, এবং ছাত্র জনতা বা জনগণ সকলেই বলতেছে যতক্ষণ পর্যন্ত তাদের যে মূল দাবিগুলো সেই দাবিগুলো আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনোভাবে ঘরে ফিরবে না, এবং বর্তমানে তারা সংলাপকেও প্রত্যাখ্যান করে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়গুলোর কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে সেনাবাহিনীর পক্ষ থেকে জরুরি তারা যে ইমার্জেন্সি এক বৈঠক ডেকেছে, তাদের যে গোপন বৈঠক, সেখানে মূলত কেন এই বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত হতে যাচ্ছে, কিভাবে কি সামনে হতে যাচ্ছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখব যে বর্তমানে যে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম চলছে, আজকেও যে আন্দোলনকারীরা তারা বিক্ষোভের ডাক দিয়ে তারা আন্দোলনে নেমেছে এবং বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটতেছে, এবং তারা কোথায় কি হয়েছে, তারা কি কি বলতেছে, সর্বশেষ আপডেট কি সেটা আমরা একটু দেখে এরপর আমরা ওই বিষয়টা একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় তারা। ২৪ ঘন্টার মধ্যে যদি কোন ধরনের আমাদের ৯ দফা দাবির কোনো কিছু পূরণ না করা হয়, একটি সুস্থ পরিবেশ গঠন করে না দেওয়া হয়, সারা দেশে প্রতিটা জায়গা থেকে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি এবং আরো কঠিন কর্মসূচি ডাক দিব ইনশাআল্লাহ। রামপুরা সেকশন এবং শহীদ মিনার সেকশন এই দুইটা অংশে বিভক্ত করা হয়েছে সারা দেশকে। তো আমরা রামপুরা অংশে রয়েছি, যদি এরপরে কেউ যাইতে চাই শহীদ মিনারে তাহলে যাবে। এখানে কয়েকটা ভূমিকা কথা বলে রাখি। আজকে আমাদের এখানে বিক্ষোভ সমাবেশের মূল উদ্দেশ্য কি? আমরা প্রথম থেকে এটা একটা কোটা সংস্কার আন্দোলন ছিল, ছাত্ররা শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন করেছিল,
কিন্তু বারবার বলা সত্ত্বেও আমাদের ওপর লাঠিচার্জ, তাদের পেট্রোল বাহিনী দিয়ে হত্যাকাণ্ড করা হয়েছে, গণহত্যার শিকার হয়েছি আমরা। সেই 16 থেকে 17 তারিখের পর থেকে উত্তরা আমাদের মাইস্ট্রেট কলেজের ওখানে, ঢাকা কলেজের সায়েন্স ল্যাবের ওখানে, ডিউতে, জাবিতে, রাবিতে, ব্র্যাক ইউনিভার্সিটি, এলএসইউ, প্রতিটা জায়গায়, ইস্টওয়েস্ট, প্রতিটা জায়গায় আমাদের উপর গণহত্যা এবং আমাদের অতর্কিত হামলা শিকার হয়েছি আমরা। এই বিচার, এই কোটা সংস্কার আমরা চেয়েছিলাম, কিন্তু এত রক্তের বিনিময়ে চাই নাই, এত রক্তের বিনিময়ে আমরা চাই নাই। আমরা এখন ইতিহাসের এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের প্রতিটা মানুষকে মহানায়কের অপেক্ষা না করে নিজেদের জায়গা থেকে নায়কের ভূমিকায় উত্তীর্ণ হতে হবে। শেষ ভূমিকা সেটা হচ্ছে সংলাপ। আমরা বারবার চেয়েছিলাম, কারফিউ শিথিল হোক, ক্যাম্পাস খুলে যাক, আমরা সরকারের সাথে সুস্থ সংলাপে হয়তো বসবো যদি তারা সে পরিবেশ করে দেয়, কিন্তু তারা বারবার আমাদেরকে বন্দুকের নলের সাথে সংলাপে বসিয়েছে। সেইটার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত এই ছাত্র সমাজ এই 9 দফা দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং 24 ঘন্টার মধ্যে যদি কোনো ধরনের আমাদের 9 দফা দাবির কোনো কিছু পূরণ না করা হয়, একটি সুস্থ পরিবেশ গঠন করে না দেওয়া হয়, সারা দেশে প্রতিটা জায়গা থেকে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি এবং আরো কঠিন কর্মসূচি ডাক দিব ইনশাআল্লাহ। হঠাৎ কেন শিক্ষার্থীদের পক্ষ নিলেন সাবেক সেনাপ্রধান? সবার নজর কাড়ে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার লাল প্রোফাইল। সাবেক এ সেনাপ্রধান শুধু নিজের প্রোফাইল পিকচারই লাল করেননি, কভার ফটোতে দিয়েছেন লাল রং। মুহূর্তের মধ্যে ইকবাল করিমের প্রোফাইল শেয়ার করেন অনেকে। এ সংবাদ লেখা পর্যন্ত 24 ঘন্টায় প্রোফাইল পিকচার ও কভার ফটোতে 1 লাখ মানুষ লাভ রিয়েক্ট সহ পছন্দ করেছেন। ফলাফল আশানুরূপ হয়নি। সারাংশ হলো, বলেছে সেনাবাহিনীর সকল অফিসারকে যে তারা যেন জনতার উপর গুলি না করে, জনতার বিরুদ্ধে যেন গুলি না চালায়। কিন্তু আপাত দৃষ্টিতে শুনলে মনে হয় যেন এটা একটা সুসংবাদ। আসলে এখানেই শেষ নয়। সে আরও বলেছে যে সশস্ত্র বাহিনীর কোনো সদস্য যেন জনতার পক্ষে, দেশের পক্ষে না দাঁড়ায় এবং সরকারি যেই আদেশ আসবে সেটা যেন পালন করে। এর মানে কি হলো? এর মানে হলো হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, হাসিনা যা বলবে তা শুনতে হবে। এর মানে হলো সশস্ত্র বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করবে, আর ভারতের র এবং ছাত্রলীগ, পুলিশের, বিজিবি, এমনকি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সাধারণ জনগণকে হত্যা করবে। বাংলাদেশ একটা ভয়ঙ্কর ক্রান্তি লগ্নের মাঝে দিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন হয়নি, এমনকি 1971-এর স্বাধীনতার যুদ্ধও হয়নি। আবার একই সাথে পজিটিভ সাইডটা বলতে হবে যে স্বাধীনতার যুদ্ধ থেকে আরম্ভ করে তার আগে পরে এই প্রজন্মের ইয়াং জেনারেশনের মতো বুদ্ধিমান, সাহসী ছেলে মেয়েও কিন্তু এই বাংলার মাটিতে আগে জন্মায়নি। বলতে পারেন নিজের ডালিম তো আরেকটা আসেনি,
কিন্তু মেজর ডালিমরা আরেকটা কখন আসবে আমরা কেউ জানি না। আমি যেসব দর্শক, বর্তমানে আপনারা দেখেছেন যে সর্বশেষ যেই সেনাবাহিনী মোতায়েন, এই সেনাবাহিনীদেরকে যখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে, এরপরে কিন্তু কিছুটা অবস্থা স্বাভাবিক হলেও বর্তমানে কিন্তু আবার পুনরায় সেনাবাহিনী হোক আর যারাই হোক, কাউকে আন্দোলনকারীরা তারা পরোয়া করতেছে না এবং তারা কিন্তু তাদের বিক্ষোভ সমাবেশ তারা চালিয়ে যাচ্ছে এবং এভাবে তারা চালিয়ে যাবে, সেটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছে। বিধায় কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে এই জরুরি বৈঠক তারা ডেকেছে। যদিও আমরা এই বৈঠকের বিষয়ে এখনও ক্লিয়ারভাবে কোনো কিছু জানতে পারি নাই যে তারা মূলত কী সিদ্ধান্ত নিয়েছে, বা এই বিষয়ে অফিসিয়ালিভাবে কিন্তু এইভাবে প্রকাশ করা হয়নি কিছুই। তো ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কিন্তু এই যে আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছিল এবং তেনার পক্ষ থেকে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয়েছে যে তোমরা সংলাপ করো, যারা সমন্বয়ক আছে বা এই আন্দোলনের মূলে গোড়ায় যারা রয়েছে তাদের সাথে তোমরা সংলাপ করে এটা সমঝোতা করো, এটা নির্দেশ তারা দিয়েছে। কিন্তু তাদের সেই সংলাপের আহ্বানকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীর যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু এই সংলাপের আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলেছে যে তার সাথে কোনো সংলাপ নাই। এবং আজকে আমরা যেটা দেখলাম, সরাসরি প্রধানমন্ত্রী নিজে তিনি বলেছেন যে আমরা সংলাপ করতে চাই, যারা সমন্বয়ক রয়েছে তারা তাদের জন্য গণভবনের দরজা খোলা, তারা আসুক, তারা সংলাপ করুক, সংলাপ করে এরপরে তারা সমাধান করুক। কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু ক্লিয়ার এখন বলতেছে যে সংলাপের সময় আর এখন নাই। এখন দেখতেছেন যে গদি টিকতেছে না, এই জন্য এখন এসে সংলাপের কথা বলতেছেন। সংলাপের সময় আর এখন নাই, এখন কথা হবে রাজপথে, দেখা হবে রাজপথে। যদি কিছু বলার থাকে সেটাও বলবেন প্রকাশ্যে, এখন আর গোপন বৈঠক বলতে কিছু নাই। ক্লিয়ার তারা জানাই দিছে যে আপনার যদি কিছু বলার থাকে আপনি সেটা প্রকাশ্যে বলেন, আপনি প্রকাশ্যে আসেন, ওই গোপন বৈঠকের কোনো দরকার নাই, ওরকম সংলাপ সমঝোতা ওইটার কোনো দরকার নাই এবং ওইটা আমরা এখন রাজি না। কারণ তাদের যে কথা যে আমরা শান্তিপূর্ণভাবে যে বিক্ষোভ সমাবেশ বা যে আন্দোলন আমরা করতেছিলাম, সেই আন্দোলনকে এখন একটা ভয়াবহ রূপ যে ধারণ করা হয়েছে এর পিছনে তারা সরকারকে দায়ী করতেছে এবং তারা বলতেছে যে এই যে শত শত ছাত্ররা নিহত হয়েছে এর পিছনে সরকারই দায়ী এবং সেই কারণে তারা ক্লিয়ার বলতেছে যে খুনি সরকার যিনি, তার সাথে কোনো সংলাপ হবে না। এবং সেই কারণে তারা এই প্রধানমন্ত্রী যখন সংলাপের আহ্বান দিয়েছে তার আহ্বানের পরেই কিন্তু সমন্বয়ক যারা রয়েছে বা এই আন্দোলনকারীদের নেতা যারা রয়েছে তারা আবার ঘোষণা দিয়ে দিয়েছে যে না, তার সাথে বা তাদের সাথে কোনো ধরনের কোনো সংলাপ এটা হবে না, আমরা কোনো সংলাপে বসতে যাচ্ছি না। তবে তার যদি কিছু বলার থাকে, কিছু করার থাকে, সেটা সে রাজপথে করুক। অর্থাৎ এর দ্বারা বোঝাচ্ছে যে তাদের যেই 9 দফা দাবি রয়েছে সেই 9 দফা দাবির দিকে মনোযোগী হোক। 9 দফা দাবিতে যদি মানে তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের আন্দোলনকে হয়তোবা থামাবে বা করবে। এদিক দিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি ক্লিয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই যে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনে বর্তমান যারা আন্দোলন সংগ্রাম বিক্ষোভ সমাবেশ করতেছে তাদেরকে তারা সর্বদিক থেকে সহযোগিতা করবে এবং তারা সেই সহযোগিতার জন্য কিন্তু ঘোষণা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে যে যত ধরনের সাহায্য সহযোগিতা যা লাগবে তো সেটা বিএনপির পক্ষ থেকে তারা দিবে বা চেষ্টা করবে। তো দর্শক, এখন পরিস্থিতি কোন দিকে যায় এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে বর্তমানে কিন্তু আন্দোলন খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে, কারণ এই যে শত শত ছাত্ররা নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে এবং ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নিহত করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু হাজার হাজার ছাত্র ছাত্রীদেরকে গণগ্রেফতার করা হয়েছে, গণ মামলা প্রদান করা হয়েছে। তো এই বিষয়গুলোর কারণেই কিন্তু ছাত্ররা মূলত ক্ষেপা আছে বা ছাত্ররা বর্তমানে তাদের যে মেইন যে দাবিগুলো সেই দাবির প্রতি তারা ফোকাস করতেছে যে 9 দফা দাবি যদি বাস্তবায়ন করে তো তাহলে সেই ক্ষেত্রে তারা এই বিষয়টা বিবেচনা করবে, কিন্তু এছাড়া কোনো ধরনের সংলাপ
কোনো ধরনের গোপন বৈঠক এগুলো তারা সাড়া দেবে না, এটাই তারা বলে দিয়েছে। তো যাই হোক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।